জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। মনোবিজ্ঞান থেকে মানে সাইকোলজি থেকে একটি তত্ত্ব নিয়ে এসেছি, ফ্রয়েডের থিওরি অফ ড্রিম। তার মানে ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব, এই স্বপ্ন তত্ত্বকে আমরা জানবো আজকে। সেই ফ্রয়েড কিভাবে তার সেই তত্ত্বকে তিনি উপস্থাপন করেছেন এবং পাশাপাশি তিনি যে স্বপ্নের কিছু প্রকারের কথা বলেছেন, আবার তিনি বলছেন স্বপ্নকৃতি যে ড্রিম ওয়ার্ক সেটা কিভাবে হয়, এইগুলিকে আমরা বিশেষত জানবো। একদম একদম শান্তভাবে বসো, দরকার হলে খাতা কলম নিয়ে বসতে পারো তোমরা। আশা করি ক্লাসের পরে তোমাদের আর কোনো ক্লাসের প্রয়োজনই পড়বে না, বা ওই পড়াটাকে আর অতটা তোমাদের অত কঠিনও লাগবে না। তো যতটা বুঝি বা আমি যতটা পারি ততটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের আজকের ভিডিওতে, দেখি বিষয়বস্তু কি রয়েছে। ভিডিওটার তোমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবে যে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আমি এরকম বানিয়েছি। দেখো, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ও স্বপ্নকৃতি, যে স্বপ্নকৃতিকে ড্রিম ওয়ার্ক, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা কি করবো। তাহলে ফ্রয়েডের এক স্বপ্ন তত্ত্ব করবো, তার কিছু টাইপ রয়েছে, সেই টাইপে পড়বো। মানে প্রকারের কথা বলছেন, অ্যাকচুয়ালি প্রকার বলাও ভুল হবে, কিন্তু বলছেন উনি। এবং সঙ্গে স্বপ্নকৃতি, ড্রিম ওয়ার্ক কিভাবে ঘটে সেটা। তো যদি আমরা মনে করো স্বপ্ন থিওরিকে জানতে চাচ্ছি, তাহলে স্বপ্নকে তো আমাদের জানা উচিত যে স্বপ্ন বলতে কি বুঝি। স্বপ্ন অ্যাকচুয়ালি কি? স্বপ্ন হচ্ছে নিদ্রাকালীন যে চেতন অবস্থা। আমাদের কয়েকটি অবস্থা আমাদের উপনিষদেও যেমন রয়েছে, এখানেও রয়েছে, যেমন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরী অবস্থা। তাহলে স্বপ্ন আমাদের একটা অবস্থা, তাহলে একটা জাগ্রত এবং যে সুষুপ্তি, সুষুপ্তি বলতে গভীর নিদ্রা। এই গভীর নিদ্রায় কিন্তু আমাদের চেতনা আমাদের যদি থাকেও, তবু আমাদের কি থাকে না, আমাদের সেই ব্রেন কি থাকে, শাটডাউন থাকে। আমরা গভীর নিদ্রায় যখন আচ্ছন্ন হই, তখন এই বাস্তবতার এই জগৎ সম্পর্কে আমরা কিন্তু সচেতন থাকি না। তাহলে আমরা সুষুপ্তিতে যখন যাই, নিদ্রাকালীন অবস্থা, মানে নিদ্রাকালীন যে চেতন অবস্থা বলা হয় অ্যাকচুয়ালি, তার মানে আমরা সুষুপ্তিতে গেলে আমরা স্বপ্নকে দেখতে পারবো না, কারণ সেই সময় আমরা কি করি, গভীর নিদ্রায় আচ্ছন্ন হই। এবং দেখো, চেতনায় আমরা স্বপ্নকে দেখতে পারবো না, তাহলে সেটাকে কি বলা হবে? হ্যালুসিনেশন বলা হবে। তুমি জাগর স্বপ্ন দেখছো, কিন্তু আমাদের স্বপ্ন একটা অবস্থা রয়েছে। তার মানে জাগ্রত এবং সুষুপ্তির মধ্যবর্তী অবস্থানকে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এই অবস্থায় আমাদের প্রত্যক্ষে, আমাদের কল্পনার যে প্রত্যক্ষ স্পষ্টতা এবং বাস্তবতা নিয়ে সেটা কিন্তু দেখা হয়। তাহলে সুষুপ্তি বা জাগ্রত অবস্থায়, সুষুপ্তি ও জাগ্রত অবস্থার যে মধ্যবর্তী অবস্থা, যেসব কল্পনা রাশিগুলি আমাদের আসে, কল্পনা যেসব আমাদের উদ্ভূত হয় এবং সেটার সঙ্গে বাস্তবতারও কিছু মিল দেখা যায় বা বাস্তবতাও তার সঙ্গে থাকে, তাকে আমরা কি বলবো? স্বপ্ন বলতে পারি। তার স্বপ্ন কখন দেখব? এক জাগরণ এবং সুষুপ্তির মধ্যবর্তী অবস্থায় আমরা কিন্তু সব জায়গায় এই স্বপ্নকে দেখতে পারবো না। তাহলে দেখো, এখানে রয়েছে যে স্বপ্নাবস্থায় যে নিদ্রাকালীন অবস্থা, তার সুষুপ্তি, তোমাদের এগুলিকে বলাই হলো তার স্বপ্ন বলতে আমরা কি বুঝি। কিন্তু স্বপ্ন গঠন হয় কেমন করে? স্বপ্ন আমাদের নিশ্চেষ্ট কল্পনা এবং গঠনমূলক কল্পনা দ্বারা কিন্তু আমাদের কি এই স্বপ্ন তৈরি হয়। তাহলে এই নিশ্চেষ্ট যে স্বপ্ন কি করে, কত সময় কল্পনাকে অবলম্বন করে। যেমন বাচ্চাদের স্বপ্ন হয়, বাচ্চারা কিছু কল্পনা করে। আমরাও কিছু বিকৃতিমূলক বিষয়কে, বয়স্করা যারা বিকৃতিমূলক বিষয়কে কি করে, তারা আগে অনুসন্ধান করে এবং তাকে কল্পনায় নিয়ে গিয়ে তাকে কিন্তু অনেক বিকৃতি করে তাকে উৎপন্ন করতে পারে তার ব্রেন, অর্থাৎ তার মন। কারণ আমাদের মনের মধ্যে কি হয়, আনকনশাস মাইন্ড। তোমরা যদি আনকনশাস মাইন্ড সম্পর্কে জানতে চাও, অবশ্যই এই ডিসক্রিপশন নিচে একটি ভিডিও দেওয়া থাকবে, আই বাটনেও তোমরা ভিডিওটা পাবে, দেখবে আনকনশাস মাইন্ড। এবং সেটার সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু কি দিয়েছেন, সিগমন্ড ফ্রয়েড। তাহলে আমরা সিগমন্ড ফ্রয়েড কি জানছি, তোমরা সেটাকে জানলে তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে এই ড্রিম থিওরি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখে নিও। তাহলে এই যে আমাদের স্বপ্ন কল্পনাকে অবলম্বন করেই তো ঘটে। আমাদের অতৃপ্ত বাসনা যে থাকে, সেটাকে কেন্দ্র করে নানা কল্পনা, যে কল্পনা করি আমরা, অতৃপ্ত যে বাসনাগুলি রয়েছে। ধরো, আমার মনে করো একটা বাচ্চার যে স্বপ্নগুলি থাকে, সেগুলি কি হয়,
বা যেগুলি সে ভাবে, আমরা বয়স্কদের কথায় সে ভয় পেয়ে সে কাজটা হয়তো করে না, কিন্তু তার কিন্তু আনকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়। আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে যেটা আমরা করতে পারি না, সমাজের ভয়ে করতে পারি না। তারপরে ধরো কিছু নিয়ম রুলস রয়েছে তার জন্য করতে পারি না, তাহলে সেগুলি আমরা কোথায় চলে যায়? আমাদের সেগুলি কিন্তু সব চলে যাবে কোথায়? একদম আনকনসিয়াস মাইন্ডে। এবং দেখো আনকনসিয়াস মাইন্ডে যখন চলে যাচ্ছে সেগুলি কি হয়, তাহলে কল্পনার আকার নেবে, সেটা কল্পনা তৈরি করবে, তারপরে সেটা দেখো তোমার স্বপ্নে উপস্থিত হবে। এই যে যে সচেষ্টভাবে সৃষ্টি করা নানা স্বতঃস্ফূর্ত মনস্পটে আমাদের কি হয়, তৈরি হবে, কি হবে, সেটা স্বপ্ন হবে। তাহলে এই যে যে এই কল্পনাগুলির নানাভাবে সংযুক্ত করা, বিযুক্ত করা, তাই না? এই সংযুক্ত বিযুক্ত বর্ধিত করা বা সংক্ষিপ্ত করা, এটা একটা গঠন যে কি আকারের হবে। তাহলে একটা আমার কল্পনা, এবং কল্পনা কি আকারের হবে, কতটা ডিউরেশন থাকবে, কতটা কেটে দিতে হবে, কোনটা আটকে রাখতে হবে, কোনটা ধরে রাখতে হবে, এই সব বিষয় সম্পর্কে আমাদের কিন্তু কি করে, আমাদের তৈরি করে। তাহলে এখানে দেখো আমরা যখনই দেখছি একটা তাহলে নিশ্চেষ্ট কল্পনা থাকে, তার মানে একটা কল্পনা যেটা চেষ্টা করার দরকার নেই, আর গঠনমূলক যে কল্পনা, তোমার সেই কল্পনাকে গঠন তৈরি করে কতটা ডিউরেশন হবে, আর এই দুই দিয়ে কিন্তু উৎপন্ন হয় কি আমাদের স্বপ্ন। কিন্তু একদিকে যদি আমরা আবার আরেকটা বিশ্বাসভাবে দেখি যে এই যে স্বপ্ন, যে স্বপ্ন অ্যাকচুয়ালি সমূল প্রত্যক্ষ এবং অমূল প্রত্যক্ষ, মানে ইলিউশনস অ্যান্ড হ্যালুসিনেশনস, এই দুটার কিন্তু বিচিত্র মিশ্রণ হয়। যাই হোক, আমরা এদিকে আর খুব একটা বেশি যাচ্ছি না, তবুও একটা বলে দিই। যেমন অনেক সময় স্বপ্নের পেছনে কি থাকে, স্বপ্নে বাহ্য উদ্দীপক থাকে। সেই উদ্দীপকগুলি আমাদের এমন হতে পারে, দেখা হলো ঘুমিয়ে আছি, কানের কাছে মশা ভন 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 করছে, তুমি সেখানে স্বপ্ন দেখতে পারো, তুমি গান শুনছো, এটা হচ্ছে ইলিউশন। কিন্তু হ্যালুসিনেশন যেমন হয়, হ্যালুসিনেশন বাহ্য উদ্দীপক কিন্তু থাকে না। সে দেখা গেল ধরো এমন হতে পারে অতৃপ্ত কোনো ইচ্ছে রয়েছে, দেখা গেল সে গরিব মানুষ, সে স্বপ্ন দেখতে পারে যে রাজা হয়ে গেছে, দ্যাট ইজ দ্য হ্যালুসিনেশন। এই দুটো কিন্তু মানে আমরা যখন স্বপ্ন দেখি খুব সুন্দরভাবে এই দুটি এমনভাবে উপস্থিত হয় যেটা কিন্তু মনে হয় যে বাহ্যিক জগতের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু ফ্রয়েড বলছেন প্রত্যেকটা স্বপ্নের বাহ্যিক জগতের সঙ্গে তার কার্যকারণ সম্পর্ক রয়েছে। তার জন্য তিনি অনেক উদাহরণ দিয়েছেন, অনেক কিছু বলেছেন। তাহলে আমরা আস্তে আস্তে বিষয়কে দেখি। এর দেখো স্বপ্নের তাহলে কারণ কি, আমাদের অবদমিত ইচ্ছা এবং কল্পনার ইচ্ছা, কিছু ইচ্ছা যেগুলো কল্পিত অবস্থায় থেকে যায়। তাহলে এর জন্য কিন্তু তোমাদের কি দেখতে হবে, যে আমি যেটা বানিয়েছি আনকনশাস মাইন্ডের ভিডিওটা, সেই ভিডিও কিন্তু তোমাদের ভাই দেখতে হবে। তাহলে স্বপ্নের কারণে আমরা আর খুব একটা বেশি যাচ্ছি না, আমরা এগিয়ে যাই যে ফ্রয়েডের মতবাদ। এই ফ্রয়েডের মতবাদে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে ফ্রয়েডের যে মতবাদ রয়েছে, অ্যাকচুয়ালি স্বপ্ন সম্পর্কে দুটি বিশেষত মতবাদ রয়েছে। একটা হচ্ছে শরীর বৃত্তীয় মতবাদ, আর একটা হচ্ছে এই যে তোমার মনোবিজ্ঞান সম্মত যে ফ্রয়েডের থিওরি অফ ড্রিম। তাহলে আমাদের কেমন হয়, একটা হচ্ছে এক স্বপ্ন কি হয়, অতৃপ্ত কামনার একটা সাক্ষাৎ পূরণ ঘটে, আর একটা স্বপ্নে কামনার পরোক্ষ পূরণও কিন্তু ঘটে। তাহলে সেই বিষয় নিয়েই চলো আমরা দেখি। তাহলে আমাদের কাছে রয়েছে দুটি মতবাদ, একটা শরীর ভিত্তিক মতবাদ বলা হয়, আর একটা মনোবিজ্ঞান সম্মত মতবাদ বলা হয়, যেটাকে ফ্রয়েডের থিওরি অফ ড্রিম বলা হয়েছে, সেটা হচ্ছে মনোবিজ্ঞান সম্মত মতবাদ বলা হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে ফ্রয়েড যে বলছেন, ফ্রয়েডের যে মতবাদটি রয়েছে সেখানে তিনি বলছেন, প্রথমে এরকম বলে নেওয়া হয়েছে, ফ্রয়েড কিন্তু দুটি অভাবনীয় এবং অভিনব মৌলিক উক্তি করেছেন কিন্তু অ্যাকচুয়ালি। যেমন ধরো অনেকেই তো স্বপ্ন সম্পর্কে কথাবার্তা বলেছেন, তো ফ্রয়েডের তত্ত্বটা একটু সবার থেকে আলাদা। অনেকে যেমন ভাবেন যে স্বপ্ন আমরা যখন দেখি আমাদের তো ঘুম ভেঙে যায়, দেখো ফ্রয়েড সেখানে দুটি মতবাদ মানে মত দিয়েছেন। একটা হচ্ছে স্বপ্ন হলো নিদ্রা রক্ষক, আর একটা হচ্ছে স্বপ্ন হলো ইচ্ছা পূরণ। আমাদের ইচ্ছা, আমাদের কামনা বাসনা, কিছু ইচ্ছা থাকে যা পূরণ হয় না, সেটা আমরা স্বপ্নে পূরণ করি, একদম বাস্তব। আর স্বপ্ন হলো নিদ্রা রক্ষক। তাহলে এই দুটোকেই আমরা আস্তে আস্তে এবার দেখি। দেখো এখানে সাধারণত
আমরা মনে করি স্বপ্ন আমাদের কি নিদ্রাকে ভেঙে দেয়, কিন্তু এই যে সিগমন্ড ফ্রয়েড বলছেন না, স্বপ্ন আমাদের নিদ্রাকে ভেঙে দেয় না, স্বপ্ন আমাদের নিদ্রাকে রক্ষা করে। কেন? কারণ তিনি উদাহরণ দিয়ে এবার বলছেন যে আমাদের নিদ্রা দুটি কারণে ভেঙে যেতে পারে। দেখো, তার জন্য আমি দুটি কারণও উঠিয়ে দেখিয়েছি এখানে, যে বাহ্যিক যে শব্দ রয়েছে বা স্পর্শ রয়েছে সেটা, এবং দুই, যে মানসিক দুশ্চিন্তা হতে পারে। যেমন ধর, তুমি সবার সময় মনে করে শুয়েছো যে হয়তো বাইরে কারো শরীর খারাপ, দেখবে তুমি হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে। বা এমন হতে পারে বাহ্যিক কারণে তোমার কেউ এসে টাচ করছে, এই ওঠো বা এই শব্দ হলো, তাতে তুমি উঠে যেতে পারো। কিন্তু এমন তিনি বলছেন যে আমাদের নিদ্রা রক্ষক তাহলে কেমন করে নিদ্রা রক্ষক? ধরো তুমি শুয়ে আছো, ঠান্ডার দিন, এবার তোমার গায়ে কাঁথা নেই, তুমি কাঁথা খুলে রেখেছো বা পা দিয়ে সরিয়ে রেখেছো, ঠান্ডা লাগছে, কিন্তু তোমার ঘুম তবুও চলছে। কেন? কারণ তুমি স্বপ্ন এই কারণে এটা দেখতে পারো যে আমি কোনো ঠান্ডার দেশে আছি। দেখো, এই ঠান্ডার দেশে থাকার যে স্বপ্নের কারণে তোমার বাস্তব জগতের যে ঘুম বিঘ্নিত কিন্তু হচ্ছে না। যখন তুমি আবার একটু নড়ানড়ি করলে, তখনই দেখবে আবার কাঁথাটা তুমি টেনে নিচ্ছ, কিন্তু ঘুমের মতন ঘুম কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে স্বপ্ন কিন্তু আমাদের কি হলো? আমাদের নিদ্রা রক্ষক হলো। তাহলে এইভাবেই কিন্তু আমাদের সুনিদ্রা সম্ভব। তাহলে স্বপ্ন নিদ্রা রক্ষক, যার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের নিদ্রাকে আমরা, আমাদের ঘুম যেটাকে বলি, নিদ্রা বারে বারে বলছি, আমাদের ঘুমকে আমরা কি করতে পারি? দীর্ঘায়িত করতে পারি, সুঘুমে নিয়ে আসতে পারি, যাকে বলে সুনিদ্রায় নিয়ে আসতে পারি। তাই ছোটখাটো যে বাহির জগতিক যে ব্যাঘাত যাতে না ঘটে, তার জন্য কিন্তু আমাদের কি হয়, আমরা স্বপ্নকে দেখি। এবার স্বপ্ন আমাদের ইচ্ছা পূরণ করে। এক্ষেত্রে মনের কোনো দ্বন্দ্ব বা অপূর্ণ কামনা বাসনার জন্য আমরা স্বপ্ন দেখি, এ জাতীয় স্বপ্ন মাত্রই ইচ্ছা পূরণ। যেমন তোমাদের যদি বলি, তাহলে আমি এইটুকু আগে বলে দিই তোমাদের, স্বপ্নের মাধ্যমে আমাদের মনের কোনো না কোনো দ্বন্দ্বের অবসান হয়, অথবা অতৃপ্ত কোনো কামনা বাসনা হয়, এবং আমাদের নিদ্রা বিঘ্নিত হয় না। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমাদের কিছু অতৃপ্ত যে বাসনা, এখানে দেখো উদাহরণ দিয়ে দেখাই হয়েছে যে মিলনের, মানে প্রিয় মিলনের স্বপ্ন দেখা। ধরো তোমার মন খুব, যে কামনা বাসনা আমাদের মনের মধ্যে থাকে, ধরো তোমার মন আজ খুব উদ্বিগ্ন। কেন? কারণ তুমি মিষ্টি খেতে চেয়েছিলে। তাহলে তুমি স্বপ্ন যখন দেখছো, তুমি মিষ্টি খেয়ে নিচ্ছ, কিন্তু এটা তো তুমি জোর করে খেতে পারবে না, কারণ তুমি তো বড়। এবার বাচ্চা হলে সে জেদ করবে, এটা করবে সেটা করবে, তাকে কেউ একটা দিতে পারে, কিন্তু তুমি তো জোর করে নিতে পারছো না, চুরিও করতে পারছো না। তাহলে তোমার কি হচ্ছে, তোমার যে অবদমিত যে কামনা বাসনা, সেটাকে তোমাকে কি করতে হচ্ছে, নিজের মধ্যেই কি করতে হচ্ছে, সুপ্ত রাখতে হচ্ছে। সেটাই যখন স্বপ্নে তুমি দেখছো, দেখো তোমার ঘুমকে, তোমার নিদ্রাকে আরো দীর্ঘায়িত করছে, তাহলে ইচ্ছাও পূরণ হয়ে যাচ্ছে। যেমন ধরো তোমার প্রিয়জন, যে তার সঙ্গে বিরহ চলছে, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তার সঙ্গে যখন মিলনকে তুমি দেখছো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু কি হচ্ছে, তোমার কিন্তু আর ঘুম ভাঙছে না। তোমার সেই উদ্বিগ্নতা মন থাকলেও তোমার কিন্তু ঘুম কিন্তু ভাঙবে না। যেমন ধরো কোনো ক্ষুধার্ত ব্যক্তি খিদা নিয়ে ঘুমিয়ে গেছে, ধরো কথার কথা, সে স্বপ্ন দেখছে সে বিয়ে বাড়িতে ভোজ খাচ্ছে। তার স্বপ্নকে ভাঙবে? মনে হয় যার টাকা নেই, সে টাকার স্বপ্ন দেখছে, কিন্তু তার ইচ্ছেও টাকার। তার বাড়িতে দেখো টাকা নেই, ধরো বাচ্চাকে স্কুলে দিয়েছে, সেই স্কুলে টাকা দেওয়ার টাকা নেই, সে টাকার স্বপ্ন দেখছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু ঘুম কিন্তু ভাঙছে না। তাহলে এইসব ক্ষেত্রে ইচ্ছা সরাসরি স্বপ্নের মাধ্যমে পূর্ণতা লাভ করে। এইসব স্বপ্ন সরাসরি ইচ্ছা পূরণ, এবং শিশুদের সকল স্বপ্নই প্রায় কি এই জাতীয়। শিশুরা কিন্তু কি করে, শিশুদের দেখবে তুমি মারো ধরো যা করো তা করো, ওরা রাত্রে স্বপ্ন দেখছে, ভূতের স্বপ্ন দেখো কত সময়। ভাবো, আমার ছেলে আছে, আমার ছেলে দেখো ভূতের স্বপ্ন। এবার তার মানে কি, ও ভূতের গল্প শোনে বা কারো কাছে শোনে যে ভূত রয়েছে, সে রাত্রে স্বপ্ন দেখছে ভূত তাকে ভয় দেখাচ্ছে, কারণ সে বাইরের জগতে দেখছে ভূত, কিন্তু বাস্তবিক সে ভূত দেখেনি, কিন্তু স্বপ্নে সে কি করে,
কল্পনায় সে সেটাকে ইলাবোরেট করে, তাহলে সে ইচ্ছাকে পূরণ করে, সে ভূতকে দেখার ইচ্ছেকে সে পূরণ করে ফেলে। তো এক্ষেত্রে আরো মনে করো কিছু যদি কথাবার্তা যদি না বলা হয় তাহলে কিন্তু একটা কেমন মনে হয়। দেখো অ্যাকচুয়ালি ফ্রয়েডের যে স্বপ্ন তত্ত্ব, এই যে ইচ্ছার উপর বিশেষভাবে তিনি যে গুরুত্ব দিয়েছেন, কেন দিয়েছেন? কারণ তিনি মনের 3টি স্তরের কথা বলেছেন, একটা কনশাস, আনকনশাস অ্যান্ড সাবকনশাস। তাহলে এই যে 3টি দিয়েছেন, অবচেতন যে বা নির্জ্ঞান মনের যে ইচ্ছার কথা বলছেন তিনি, এই যে নির্জ্ঞান মনের কথা, এবং তিনি তার যুক্তি দিয়েছেন নির্জ্ঞান আমাদের যা কিছু রয়েছে সেইগুলি আমরা যেখানে অবদমিত করি সেটা আমরা কাউকে বলতে পারি না, ল রয়েছে, অনেক কিছু কারণ রয়েছে তার জন্য বলতে পারি না। এবার সেটা ধীরে ধীরে আমাদের মনের কোনো একটা সন্দিহান জায়গা, সেটা অবচেতন বা নির্জ্ঞান মনের কথা বলছেন, সেখানে কি হয়, সেখানে পুঞ্জীভূত হয়, এবং তার ফলেই আমাদের কি হয়, স্বপ্নের পুনরাবৃত্তি ঘটে। ঘটনার কোন একটা মন কি করে, সম্পূর্ণ ঘটনাকে ক্যাপচার করতে পারে না, মনে রাখবে, কিন্তু মন সবসময় কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ক্যাপচার করে। আর এই কারণে ফ্রয়েড একটা সময় খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, তোমরা এখন যে বইগুলি রয়েছে সেখানে হয়তো পাবে কিনা জানি না, বলছে স্বপ্নের সঙ্গে এই বাস্তব জগতের কার্যকরী সম্পর্ক রয়েছে, অর্থাৎ মানে কারণ আর কার্যের সম্পর্ক। তো এক মহিলা বলছেন যে কারণ আর কার্যের সম্পর্ক রয়েছে, এটা তো আমার ঠিক, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি যেটার সঙ্গে কার্যকারণ সম্পর্ক কিভাবে সম্ভব একটু বলে দেবেন? কারণ তিনি তো ছিলেন একজন সাইকোলজিস্ট, ঠিক আছে, সাইকিয়াট্রিক্স ছিলেন, অর্থাৎ মনোচিকিৎসক ছিলেন সিগমন্ড ফ্রয়েড। সেখানে তার স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করছেন যে আজকে আমি স্বপ্ন দেখেছি আমার দিদির ছোট ছেলে মারা গেছে, আমি তো কোনোদিনও মন থেকে চাই না, তাদের বাস্তব কারণ কি? দেখো এখানে মনের সেই অবদমিত বাসনা বা কামনাকে প্রমাণ করবেন সিগমন্ড ফ্রয়েড। তিনি বলছেন যে এটা অবশ্যই কারণ রয়েছে বাস্তব জগতের সঙ্গে। তো চলো, সবার প্রথমে তাকে কি করা হয়েছে, হিপনোটাইজ করা হয়েছে। হিপনোটাইজ করার পরে তাকে দেখা হচ্ছে, হিপনোটিজম তোমরা শুনে থাকবে, হিপনোটাইজ সম্মোহন যাকে বলে। সেখানে বলছে তুমি অনেক ছোটবেলায় চলে যাও, তুমি এখন ছোটবেলায়, সেখানে সে হাসছে, বলছে আমি এখন বাবার সঙ্গে খেলছি বা ইত্যাদি ইত্যাদি এরকম। তো সেখানে কোনো সমস্যা নেই, বলছে আরো এগিয়ে আসো, আরো এগিয়ে আসো, আরো এগিয়ে আসো। কিন্তু একটা জায়গায় নিয়ে আসা হয় তাকে, সে বি ক্লাসের একটা কোনো একটা জায়গায় বা যেই জায়গায় মনে করো নিয়ে আসা হয়, সেখানে তিনি বলেন সেখানে ভীষণ খুশি সেই মহিলা যে হিপনোটাইজ হয়েছে। কারণ সিগমন্ড ফ্রয়েড তাকে কি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন ঘরে আরো লোক রয়েছে, কারণ তাদের তো শোনা দরকার, তাছাড়া সে বিশ্বাসই কেন করবে। তো সেখানে তিনি বলছেন আজকে আমি ভীষণ খুশি, যে কেন, যে কারণ আজকে আমার মনের মতো মানুষকে পেয়েছি। তার মানে তিনি প্রেমে আবদ্ধ হয়ে পড়েছেন। কিন্তু এটা দীর্ঘকাল চলার পর এমএ ক্লাসে ওঠার আগে তার সেই বিরহ হয়, অর্থাৎ সেই মিলনের বিচ্ছেদ ঘটে। সেদিন তিনি প্রচুর কাঁদছিলেন, অর্থাৎ ওই সময়, সেই সময় নিয়ে যাওয়া হয়েছে, সেই সময়ের ক্ষণকে এই সময় তিনি উপভোগ করছেন এবং কান্না করছেন, আর বলছেন আজ আমি ভীষণ দুঃখিত। যে কেন, যে আজ আমার প্রিয় বিরহ ঘটল, আজ বিচ্ছেদ হয়ে গেল আমার প্রেম পর্বের। তো সে মুভ অন করে আবার ক্লাস শুরু করেছে, যে এখন আমি ক্লাসে আছি, এই ক্লাসে। কিন্তু হঠাৎ একদিন খবর আসে বড় দিদির বড় ছেলে মারা গেছে। যে আচ্ছা, সেখানে গেল, কিন্তু সেখানে গিয়ে তিনি খুশি, অ্যাকচুয়ালি দুঃখী কিন্তু আবার খুশিও, কারণ মন তো সেটাকে দেখছে, উপভোগ করছে। মন সেখানে তার সেই এক্স কে, অর্থাৎ তার যে পূর্বে যার সঙ্গে প্রেম করেছিল তাকে তিনি দেখতে পাচ্ছেন। হয়তো সাইকোলজিক্যাল বৌদ্ধিক দিক থেকে তার সঙ্গে হয়তো অ্যাটাচমেন্ট কমে গেছে, বা তার জন্য কি হয়েছে, ছেড়ে দিয়েছে, কিন্তু মন তাকে ছাড়তে পারেনি, সেই ছবিকে ক্যাপচার করে নিয়েছে। তারপরে সিগমন্ড ফ্রয়েড তিনি বলছেন যে এইখানটায় মন কি করে, একটা ছবিকে ক্যাপচার করে নিয়েছে, তার আগে পিছে ও কি করেছে, মন নিজের রাজ্যের রাজা ঘুমালেই, কারণ নিদ্রা অবস্থায়, এবার সুষুপ্তির আগ পর্যন্ত এবার সে আগে পিছে কিছু লাগিয়ে দিয়েছে। তাই যে তখন মহিলা বলছে তাই অন্য বাড়ির আমি তো লোককেও তো মারা গেলে সেখানে হতে পারতো, দিদির ছেলে কেন, বলছে মন ক্যাপচার করে নিয়েছে যে তোমার দিদির কোনো ছেলে মারা গেলেই সেই তোমার যে মনের মানুষ সে আসবে।
অন্য বাড়িরটায় নাও আসতে পারে, কারণ দিদির বাড়িতে যেহেতু এসছে, ছেলে মারা গেছে, তা ছোট ছেলে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি আসবে। সিগমন্ড ফ্রয়েড তখন বলছেন যে এটাকে বলে হচ্ছে কার্যকারণ। আমাদের এই জগতের যত ঘটনার সঙ্গে স্বপ্নের সম্পূর্ণভাবেই তার কার্যকারণ সম্পর্ক রয়েছে। তার স্বপ্নের মাধ্যমে এই যে অবদমিত এই যে অসামাজিক ইচ্ছার যে প্রত্যক্ষ ভাব বা পরোক্ষ ভাবেও কিন্তু আমাদের তৃপ্তি কিন্তু ঘটবে, এই যে কার্যকারণ সম্পর্কে তিনি ব্যাখ্যা করে দেখাচ্ছেন। এবং দেখো, প্রত্যক্ষভাবে তৃপ্তি লাভ ঘটলে তা উদ্বেগজনক স্বপ্নে পরিণত হয়, অ্যাংজাইটি তৈরি হয়। এবং আমরা যদি বলি যে হঠাৎ করে এই অ্যাংজাইটি যখন আমাদের হয় তখন কিন্তু আমাদের কি হয়, ঘুম ভেঙে যায়, তাই না? এবং পরোক্ষভাবে যদি আমাদের তৃপ্তি লাভ ঘটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। এক্ষেত্রে যদি মহিলা যে স্বপ্ন দেখে যে তার প্রিয় মিলন হচ্ছে, সেখানে তার কিন্তু ব্যাঘাত ঘটবে না। কিন্তু প্রত্যক্ষভাবে যদি কোনো ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু তোমার কি হবে, অ্যাংজাইটি, যে আমার উদ্বেগ উৎপন্ন হবে। বুঝতে পারছো? তো চলো এবার তার সামনের দিকে যাই। তাহলে ফ্রয়েডের যে স্বপ্নের কিছু প্রকারের কথাও তিনি বলছেন, যে স্বপ্ন কেমন কেমন হতে পারে। স্বপ্ন দেখো, তিনি বলছেন যে শিশুদের স্বপ্ন, বয়স্কদের উৎকণ্ঠাজনক স্বপ্ন এবং বয়স্কদের স্বপ্ন। এখানে তিনি বলছেন শিশুদের স্বপ্নের ক্ষেত্রে, দেখো শিশুদের স্বপ্নের ক্ষেত্রে যখন তিনি বলছেন তখন কেমন কেমন বলা যেতে পারে, যে শিশুদের স্বপ্ন কেমন হয়, অনবদমিত যে ইচ্ছার সরাসরি তৃপ্তি লাভ, তার মানে সে ইচ্ছাকে দমিত করে না, সে ডাইরেক্ট স্বপ্নকে দেখে ফেলে। কিন্তু আমাদের বয়স্কদের ইচ্ছে কেমন হয়, অবদমিত ইচ্ছার যে তৃপ্তি লাভ সেটাকে করার চেষ্টা করা হয়। কোনো ব্যক্তি ধরো নির্জনে এমন ইচ্ছা থাকতে পারে যে পিতার মৃত্যু হোক, নির্জ্ঞান মনে এমন হতে পারে, কিন্তু সে দেখলো সজ্ঞানে সেটা চায় না। তাহলে সে যদি স্বপ্ন দেখে যে বাবার মৃত্যু হয়ে গেল তাহলে কিন্তু তার ঘুম ভেঙে যাবে, কারণ সজ্ঞানে সে কোনোভাবে চায়নি, তাহলে নির্জ্ঞানে কোথাও না কোথাও তার অবদমিত মনের মধ্যে সেই বাসনাটা রয়েছে। এরকম হতে পারে। আবার এমন হতে পারে যে বয়স্কদের স্বপ্ন যেমন অবদমিত যে মানে ছদ্মবেশটা পরোক্ষভাবে যার তৃপ্তি লাভ ঘটে। ফ্রয়েড এই যে এই জাতীয় স্বপ্নগুলিকে একসঙ্গে তিনি 3টে ভাগে কিন্তু রেখেছেন। দেখো ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের যে প্রকারগুলি, এক শিশুদের স্বপ্ন, বয়স্কদের স্বপ্ন উৎকণ্ঠাজনক এবং বয়স্কদের শুধু স্বপ্নের, এই কথা বলেছেন। তো চলো আমরা একটু স্বপ্নকৃতিকে দেখে নিই। স্বপ্নকৃতি কি? স্বপ্নকৃতিকে যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের এভাবে জেনে নিতে হবে, যে প্রক্রিয়ার সাহায্যে অবদমিত ইচ্ছাগুলি ছদ্মবেশে স্বল্পকালীন চেতনায় দেখা দেয় তাকে স্বপ্নকৃতি বলে। তার মানে আমাদের স্বপ্নের পার্ট আছে, সেটা কিন্তু অ্যাসেম্বল করে একটা স্বপ্ন হয়, তাই না? তাই যে প্রক্রিয়ার সাহায্যে অবদমিত ইচ্ছাগুলি ছদ্মবেশে স্বল্পকালীন চেতনায় দেখা দেয় তাকে আমরা স্বপ্নকৃতি বলি। তাই ফ্রয়েডের মতে নির্জ্ঞান মন, দেখো এখানে একটা এরকম হতো, যাই হোক এখানে হয়তো বানান ভুল থাকতে পারে, তোমরা সেরকম ইস্যু করো না। দেখো এখনো তোমরা যারা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দাও। তোমরা প্রচুর সাপোর্ট করেছো, আরো সাপোর্ট করো, পাশে থেকো, আমিও এগিয়ে যাচ্ছি তোমাদের জন্য, তোমরা একটু এগিয়ে আসো, ঠিক আছে? আর দেখো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, ঠিক আছে? এটা টোটালি ফ্রি একটা ক্লাস। তাহলে এখানে বলছে নির্জ্ঞান মন কতগুলি প্রক্রিয়ার সাহায্যে অবদমিত যে কামনা বাসনাগুলি রয়েছে সেগুলি কি করে, সেগুলি এমন রূপ দান করে তা অধিক সস্তার ছাড়পত্র পেতে পারে। তার মানে ইগো যে সেটার। তাহলে স্বপ্নকৃতির জন্যই আমরা কি করি, স্বপ্নের অব্যক্ত রূপ ছদ্মবেশে ব্যক্ত স্বরূপে প্রকাশ পায়, তাই তো স্বপ্নকৃতি। তার মানে কোনো একটা ঘটনা ঘটছে, একটা স্বপ্ন ঘটছে, স্বপ্ন একটা পার্ট করে একটা যে ঘটনা ঘটে সেটাকেই না স্বপ্নকৃতি বলা হয়। তার মানে সেটা ড্রিম ওয়ার্ক বলা হয়, ড্রিম ওয়ার্ক। তাহলে দেখো স্বপ্নকৃতি, ভিডিও একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে দেখো শুধু, ঠিক আছে? স্বপ্নকৃতি, দেখো স্বপ্নকৃতি 5টা পথ রয়েছে: সংক্ষেপণ, অভিক্রান্তি, নাটকীয়তা, প্রতীকতা এবং অনুযোজনা। অনুযোজনা কিন্তু একটু পরে অনেকটা আলাদা টাইপের হয়, চলো একটা একটা করে আমরা দেখি। সংক্ষেপণ কি? এখানে যে একাধিক আমরা ঘটনা থাকতে পারে আমাদের কাছে, ভ্যারাইটিস জিনিস আমাদের কাছে থাকতে পারে, সেইগুলির যে একসঙ্গে মিশ্রণ করে একটা সংক্ষিপ্ত বিষয় উদ্ভাবন করা, সেটাই হচ্ছে আমাদের
সংক্ষেপণ বলি। যেমন ধরো তুমি 5 রকমের জিনিস তোমার আছে তোমার কাছে, ঠিক আছে, এবার 5টাকে তুমি একসঙ্গে তোমার মন তোমার স্বপ্ন দেখাবে, তাহলে সেখানে তুমি স্বপ্ন দেখতে পারো। যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়েছি আমি, দেখো কোনো একটা ব্যঙ্গচিত্র এমন হতে পারে, কোনো খ্যাতনামা রাজনীতিবিদের যে মুখ তুমি দেখো, ভেড়া দেখছো, তার অঙ্কিত যে সংক্ষেপ, এই যে যে দুটো বিষয় দেখো, একটা রাজনীতিবিদকেও দেখছো আর একটা ভেড়াকে দেখা, এই দুটোকে তুমি একসঙ্গে করার যে প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে বলে সংক্ষেপণ। তাহলে অনেক ঘটনা একসঙ্গে সিমিলারিটি মিলিয়ে একটার সঙ্গে আর একটাকে মিশিয়ে দিয়ে তৈরি করে দেওয়া, সেটাকেই কি বলে সংক্ষেপণ। তাহলে এরকম আমাদের স্বপ্নের ক্ষেত্রে হয়। এরপরে দেখো অভিক্রান্তি বলা হয়েছে। এক্ষেত্রে যে অভিক্রান্তি যে ঘটে সেক্ষেত্রে কি হয়, এই যে যে একটা মানে স্বপ্নকৃতির আরেকটি কৌশল, যেখানে আমাদের কি হয়, কামজ যে ইচ্ছার বা আমাদের বাসনার একটা যে স্বরূপকে গোপন করা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়, নাটকীয়তা, অর্থাৎ সরি, আমাদের যে বিষয়কে করা হয় যে যে গোপন কিছু স্বরূপ থাকে, সেই স্বরূপকে কি করা হয়, আমাদের নিজস্ব তো কিছু স্বরূপ রয়েছে সেটাকে গোপন করা হয়। যেমন ধরো উদাহরণস্বরূপ যদি আমরা বলি, ধরো এক্ষেত্রে বিষয়ত যে স্বপ্নটা উৎপন্ন হয় স্বপ্নদ্রষ্টার কাছে একটা হাস্যকর রূপে পরিণত হয়। যেমন ধরো রাম আর শ্যাম, রামের সঙ্গে আমার খুব ভালো মিল আছে, কিন্তু শ্যামের সঙ্গে আমার ভালো মিল নেই। কিন্তু স্বপ্নে আমরা এরকম দেখছি যে রামের সঙ্গে যার সঙ্গে ভালো মিল ছিল তাকে আমরা নিমন্ত্রণ দিই, কিন্তু শ্যামের সঙ্গে ভালো মিল নেই, কিন্তু তাকে আমরা কি করেছি, নিমন্ত্রণ দিয়ে ঘরে খাওয়াচ্ছি, আর রাম বাইরে চেঁচামেচি করছে। তো এতে আমাদের কি হয়, আমাদের হাস্যকর রূপে পরিণত হয়। তো এই স্বপ্নকৃতি যে অভিক্রান্তি, সেটা আমাদের হাস্যকর তৈরি করে স্বপ্নকে। আর একটা রয়েছে নাটকীয়তা। এই নাটকীয়তা অব্যক্ত কামনা বাসনা একটি কাহিনী বা নাটকের আকারে প্রকাশ পায় এবং তার ফলে অব্যক্ত কামনা বাসনা স্বরূপে প্রকাশিত না হয়ে বিকৃত রূপে বা ছদ্মবেশে প্রকাশ করে। তাহলে এটাকে আমরা যদি এরকম ভাবে দেখি, ধরো এর উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কোনো ব্যক্তির ধরো অবচেতনে ধনী হওয়ার ইচ্ছা আছে, কিন্তু স্বপ্ন দেখতে পারেন যে টাকা পয়সা ভর্তি একটা মস্ত থলির ব্যাগের ওপরে তিনি চেপে বসে আছেন, এবং নাটকীয়তা এবং প্রতীকতা মিশ্রিত থাকার ফলে স্বপ্নটি কিন্তু সহজ এবং খুবই সহজভাবে আমরা বুঝতে পারি। তাহলে এই যে নাটকীয়তার ভিতরে কেমন হবে, তাহলে আমি উদাহরণও বললাম, তাহলে আমি টাকা আমার নেই, তাহলে আমার টাকা পয়সার স্বপ্ন, আমার ধনী হওয়ার যদি ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আমি তার মধ্যে কি থাকবো, আমি তার মধ্যে আমি নাটক হবে একটা। এবং দেখো প্রতীকীয়তার কথা যে বলা হয়েছে, প্রতীকতা, সেই প্রতীকতা দেখো এই ইচ্ছে সমূহগুলি প্রকাশ ঘটে কয়েকটি নাটকীয় দৃশ্যের মাধ্যমে। তাহলে আমার গরিব থাকা, যেটা আমি বাস্তবে রয়েছে, কিন্তু ধনী হওয়ার ইচ্ছে আছে আমার, তাহলে একটা ইচ্ছে হওয়া, তার জন্য কি দরকার, একটা টাকার দরকার, একটা তার পরিস্থিতির দরকার, একটা কিন্তু নির্দিষ্ট টাকাও দরকার, কত টাকা হলে আমি ধনী হব। তাহলে এর কতগুলি কি হবে, কতগুলি মানে দৃশ্যের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। আর একটা রয়েছে প্রতীকতা। প্রতীকতা, ফ্রয়েড কি বলছেন, প্রতীক এমন কতগুলি কতগুলি এমন হয় ছদ্মবেশে, তার কতগুলি সার্বজনীন কিছু প্রতীক সে কিন্তু ব্যবহার করে। তাহলে এই প্রক্রিয়ার সাহায্যে যে স্বপ্নের অব্যক্ত কামনা বাসনাগুলি ছদ্মবেশে আবির্ভূত তো ঠিকভাবে হয়, কিন্তু নির্জ্ঞানে কামজ বাসনাগুলি স্বপ্নের মাধ্যমে আত্মপ্রকাশে কতগুলি প্রতীকের সাহায্য কিন্তু গ্রহণ করে। তাহলে তোমরা জানো প্রতীক বলতে আমরা কি বুঝি, কতগুলি প্রতীক, তার মানে বলছেন দেখবে কত নির্দিষ্ট প্রতীকই তিনি ব্যবহার করেছেন। যেমন তিনি বলছেন রাজা ও রানীর যে প্রতীক, পিতা মাতার প্রতীক, বাড়ি মানে মানব দেহের প্রতীক, তারও বাক্সের প্রতীক, স্ত্রীলিঙ্গের প্রতীক, মানে ভ্যারাইটিস টাইপের কি করেছেন তিনি প্রতীক তৈরি করেছেন, যে এই প্রতীকগুলির দ্বারাই সেই দেখো, যেমন স্বপ্ন দেখছো ধনী হওয়ার, তার সেখানে টাকা একটা কি বস্তা ভর্তি, এটা একটা প্রতীক। যেমন নগ্নতার প্রতীকও তিনি বলছেন, যে নগ্নতার প্রতীক, পোশাক পরিচ্ছদের প্রতীক, এগুলির কথা তিনি বলছেন। ঠিক আছে, তা প্রতীকতা আমাদের একটা বিশেষ ইম্পর্টেন্ট, স্বপ্নকে অ্যাসেম্বল করতে সাহায্য করে প্রতীকতা। যে তুমি রানী হওয়া, রানী একটা ইউনিভার্সাল সাইন, তা সেটা তুমি দেখছো।
এবং বলছে অনুযোজন। অনুযোজন আসলে আলাদা কিছুই নয়। অনুযোজন হচ্ছে যেমন আমরা স্বপ্নকে দেখি না, সেই স্বপ্নকেই আমরা উপস্থাপন করি না, আমরা সেই স্বপ্নকে আরো বিকৃত করে একটা ঘটনার রূপ দিই। তার মানে এটা আমার স্বপ্নকালীন অবস্থা নয়, জেগে উঠে আমি যখন সেই ঘটনাকে কাউকে বলবো আমি কি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন ঘটনার বিবৃতি করার যে মানসিকতা, সেটা কিন্তু আমার অনুযোজনা। তার মানে আমি স্বপ্ন দেখলাম, ধরো একটা একটা স্বপ্ন দেখলাম, তার আগে পিছে বা ওটাকে সুন্দর করে উপস্থাপন করার যে মনন বৃত্তি, সেটাকেই অনুযোজনা বলে। তো আর বেশি দূর যাচ্ছি না, দেখো ভিডিও এমনি অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এইখানে আমার মনে হয় এর বাইরে তোমাদের আর কিছু প্রয়োজনও পড়বে না, কারণ তোমরা দেখো একটু ভালো করে দেখলে তোমরা ভিডিওটা বুঝে যাবে। আর যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই এটার দেখবে একটা কি বলে ওটার তোমাদের পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটাকে নিয়ে নিও। ভিডিও আর বড় করছি না, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।